বিএনপি দল শপথ নেওয়ার আগেই তাদের পতন শুরু হয়েছে। জামায়াত যুদ্ধের ঘোষণা দিয়েছে আজকে। জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়া রাজনীতি বাংলাদেশে চলবে না। এদিকে আজ বিএনপির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে জামাত ইসলামী। বিএনপি শপথ নেওয়ার আগেই তাদের পতন শুরু হয়েছে। দেশের প্রত্যেকটা জনগণ বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে। শুরুতেই জামাত, এনসিপি, আওয়ামী লীগ নিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে, ভুল পথে পা দিচ্ছে, ভুল পথে এগোচ্ছে বিএনপি। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফল গণনা ও ঘোষণায় দফায় দফায় কারচুপির অভিযোগ করলেও জামাত ইসলামী বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে। দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এসব খবর ফলাও করে প্রচার পাচ্ছে। দর্শক, বিএনপির ভূমিধস জয়ে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ করা হচ্ছে এবং এনসিপির যারা পরিচালক, প্রশ্ন, এই সরকার আদৌ নিজের মতো করে দেশ চালাতে পারবে কিনা, এই জায়গাতে এসে দাঁড়াচ্ছে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনা ঘটেছে, মারাত্মক আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন, এমন কিছু ঘটনা ঘটেছে। এদিকে ভোটে জিতেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘোষণা দিয়েছে তারেক রহমান। সন্ধ্যার পরেই উত্তাল রাজপথ, মাঠে নেমেছে জামাত বিএনপি। রণক্ষেত্র উত্তাল ঢাকার রাজপথ, ভয়ানক সংঘর্ষ। নির্বাচনে পরাজিত হয়ে জামাতে ইসলামী সারা দেশেই অস্থিতিশীল পরিবেশ ঘটাচ্ছে। জামাতে ইসলামী এই বিশাল পরাজয়টি মানতে পারছে না। বিএনপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়। অনেক নেতাকর্মীরা সরাসরি বিএনপিকে, তারেক রহমানকে খারাপ ভাষায় অনেক কথা বলে। দর্শক শ্রোতা, গত 2 দিন আগে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে অনেক জায়গায় অনেক বুথ কেন্দ্রে বুথ চুরির বিষয়ে এখন জামাতে ইসলামী এই নির্বাচনকে তারা অবাঞ্ছিত ঘোষণা করে এবং দেশে নতুন একটা পরিস্থিতি তৈরি করে। বিএনপি শপথ গ্রহণ করার আগেই তারা যে একটা ধ্বংসের মুখে এবং বিপদে পড়ে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতাকর্মী যারা আছে জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়া রাজনীতি বাংলাদেশে চলবে না। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাক্তার জিএস যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিয়ে দিব। তো এটা আমরা অবাক হয়েছি, যেখানে এই জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি, সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামবো, আবার আবু সাঈদের উত্তরসূরিরা রাজপথে নামবে। আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে, যে মাফিয়াতন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতাকর্মী যারা আছে জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়া রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে। নির্বাচন পরবর্তী চাইলে উনি দেশে অনেক ধরনের অস্থিতিশীল করার কথা বলতে পারতেন এবং ফিল্ড লেভেলে কিন্তু ওই ধরনের চাপ ছিল, কিন্তু তিনি সারা দেশের নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং রায় মেনে নিয়ে যে সমস্ত জায়গায় আপত্তি আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সেগুলো উত্থাপন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। তো সরকারি দল যারা হচ্ছে, তাদের তো দায়িত্ব ছিল তাদের নেতাকর্মীদেরকে এই ধরনের সাবধান করা, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ব্যর্থতা দেখতে পেয়েছি। সারা দেশে স্টিল হামলা চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে, হাসপাতালে বেঁধে একজন শিক্ষার্থী এখন কাতরাচ্ছে, যেটা আমাদের অনেক বেশি এই ঘটনাগুলো দেখে আমরা এবং পুরো জাতি অনেক বেশি হতাশ হচ্ছে। তা আমরা আশা করব বিএনপির জায়গা থেকে এবং যারা সরকারি দল হচ্ছে এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। এরাই দেশের স্থিতি অবস্থা চায় না, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা এখানে বাংলাদেশের মধ্যে সে আবার মাফিয়াতন্ত্র চায়। সুতরাং এই যারা মাফিয়াতন্ত্র চায়, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হয়েছে, কাগজে কলমে একটি স্পষ্ট ফলাফল এসেছে। 54.44% ভোটার ভোট দিয়েছে। ফলাফলের 2/3 আসন নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা, দৃশ্যত নিরঙ্কুশ ক্ষমতা, কিন্তু বাস্তবতা এতটাও সরল নয়। এই নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন বিজয় নয়, প্রশ্ন নিয়ন্ত্রণ, প্রশ্ন স্বাধীনতা, প্রশ্ন এই সরকার আদৌ নিজের মতো করে দেশ চালাতে পারবে কিনা।
এই জায়গাতেই এসে দাঁড়াচ্ছে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচন হয়েছে 18 মাস পরে, ফলাফল এসেছে, কিন্তু নির্বাচন পরবর্তী বাস্তবতা দেখে মনে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে অনেক হিসাব চুকিয়ে গেছেন ডক্টর ইউনূস। এই নির্বাচন আলাদা ছিল আরেকটি কারণে। জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট, আর সেই গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে। এই হ্যাঁ শুধু একটি শব্দ নয়, এটি একটি কাঠামো, একটি বাধ্যবাধকতা, একটি রোডম্যাপ। এই গণভোটের অর্থ নতুন সরকারকে চলতে হবে আগের নির্ধারিত পথে, নিজের মতো করে নয়। বিএনপি সরকারে যাচ্ছে ঠিকই, কিন্তু শর্ত সাপেক্ষে। এই গণভোটে ছিল 4টি মূল প্রশ্ন। সেই 4 প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে 84টি সংস্কার: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সংস্কার, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, তাছাড়া সংসদের ক্ষমতার ভারসাম্য বদলানো। এখানেই শেষ নয়, সংবিধানের মৌলিক অধিকারের তালিকায় যুক্ত হচ্ছে আরও 2টি বিষয়: নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। অর্থাৎ রাষ্ট্রের নজরদারি ক্ষমতা সীমিত হবে, সরকারের হাত পা বাঁধা হবে। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়েও পরিবর্তন এসেছে। এতদিন সরকার দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার আসতেন, এবার তা নয়, ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে। সংসদের ভেতরেই সরকারের উপরে বসবে একটি সাংবিধানিক ব্রেক। বিদেশি চুক্তির ক্ষেত্রে একক ক্ষমতা আর থাকছে না। বড় কোনো আন্তর্জাতিক চুক্তি করতে হলে অনুমোদন নিতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ 2 জায়গা থেকেই। অর্থাৎ নির্বাহী সিদ্ধান্ত এখন সংসদীয় জালে বন্দী। ন্যায়পাল নিয়োগেও একক সিদ্ধান্তের সুযোগ নেই। স্পিকার, বিরোধী দলীয় নেতা, বৃহত্তর বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটি সিদ্ধান্ত নেবে। ক্ষমতা ভাগ হবে, সিদ্ধান্ত ধীর হবে। এই সবই গণভোটের ফল। আর এই গণভোটে হ্যায়ের পক্ষে শেষ পর্যন্ত প্রকাশ্য অবস্থান নেয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ মুহূর্তে রাজনৈতিক চাপে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতে বাধ্য হয়। ফলে আজ বিএনপি সরকারে যাচ্ছে, কিন্তু ডানা ছাড়া অবস্থায়। আর এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় বোঝা। ক্ষমতা ছাড়ার আগে ডক্টর ইউনূস সরকার করে গেছে একাধিক বাণিজ্য ও অস্ত্র চুক্তি। 4টি দেশ থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত, বিশাল বাজেট, বিপুল ঋণের দায়। এই দায় এখন নির্বাচিত সরকারের কাঁধে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতেও রয়েছে কঠোর শর্ত। নির্দিষ্ট কিছু কৌশলগত পণ্যের ক্ষেত্রে ওয়াশিংটনের অনুমতি ছাড়া আর কোনো দেশের সঙ্গে চুক্তি করা যাবে না। এর সরাসরি প্রভাব পড়বে রাশিয়া ও চীনের সম্পর্কে। শুরুতেই জামাত, এনসিপি, আওয়ামী লীগ নিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে। ভুল পথে পা দিচ্ছে, ভুল পথে এগোচ্ছে বিএনপি। দর্শক, আমার এই আলোচ্য বিষয়ে বিএনপির ক্ষমতা আসা এবং আওয়ামী লীগের রাজনীতি। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বিএনপি ভোটে জিতেছে, কারচুপি করে জিতেছে, তবে ওভারঅল ভোটেও জিতেছে। মাত্র 2.7% ভোট বেশি পেয়েছে বিএনপি, এবং ঢাকায় অল্প কিছু ভোটের পার্থক্য, একদম কাছাকাছি ভোট বিএনপি জামাত পেয়েছে। তো সেই জায়গায় সিটের ব্যবধান যেটা হয়েছে ওটা টেম্পারিং, কারচুপি। তো এরপরে জিতেছে বিএনপি যেভাবেই হোক, কিন্তু উল্লাস করছে, নৃত্য করছে আওয়ামী লীগ। এবং বিএনপি নেতা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছেন, আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে নাচানাচি করছে বিএনপির সাথে। এবং এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আওয়ামী লীগের প্রতি ইতিবাচক এবং উদার বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা টামলা প্রত্যাহারের কথাও বলছেন। যদিও সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার কথা বলেছেন। দেখেন, শেখ হাসিনা বা এইরকম যাদের রায় হয়েছে এই বিষয়ে হয়তো স্ট্রিক্ট থাকবে, অথবা গণহত্যার বিচার ধীর গতিতে চালিয়ে যাবে, ইটস ট্রু। কিন্তু ওভারঅল আওয়ামী লীগকে একটা নিরাপদ একটা পরিবেশ বিএনপি করে দিবে। হ্যাঁ, আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা নিরপরাধ, তাদেরকে কোনো হয়রানি করা একদম উচিত না। এটা জামাত সরকার আসলে করতো, এবং এটা ন্যায্যতা। আওয়ামী লীগ যারা এদেশে করতেন, যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয়, তারা অন্যান্য নাগরিকদের মতোই আমাদের সবার মধ্যে অধিকার পাবেন, এটাই হক। কিন্তু বিএনপি অতি উৎসাহী হয়ে অগ্রিমভাবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বৈধতা দেওয়ার একটা পথে হাঁটছে। আওয়ামী লীগের সাধারণ মানুষজন নিরাপদে থাকবে, শুধু এইটা না, উচিত এইটা, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার পথে হাঁটছে। এই জায়গাটা বিএনপির জন্য একটা ডিজাস্টারাস কারণ হতে পারে। দেখেন, বিএনপি ইকুয়েশন করছে, কি মূর্খের জগতে আছে যে জামাতকে ঠেকাতে আওয়ামী লীগ লাগবে। আরে ভাই, আওয়ামী লীগ তো আপনাদের সাথে, আওয়ামী লীগ তো কখনোই মিশবে না। আওয়ামী লীগ আসলে তো আপনাদের সাথে কনফ্লিক্ট সিচুয়েশনে যাবে, কারণ আওয়ামী লীগ এক গ্রুপ, আপনারা আরেক গ্রুপ, আপনাদের সাথে আওয়ামী লীগ জোট করবে না। জামাত তো অত বড় শক্তি নয় যে জামাত ঠেকাতে বিএনপি আওয়ামী লীগ এক হওয়া লাগবে।
না, এটা বাস্তবসম্মত না। আর সরকারে আপনার চলে গিয়েছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এখন এই সরকারের সাথে তো আর আওয়ামী লীগের কোনো মিল হতে পারে না। বরং এই সরকারের সাথে খাতিল করে যদি আওয়ামী লীগ রাজনৈতিক বৈধতা নেয়ার পরের দিন থেকে এই সরকারের সাথেই বলবে যে আমাদের বাদ দিয়ে নির্বাচন করেছে, আবার নির্বাচন দাও। এবং বিএনপির যে চিন্তা ভোট চুরি করা, এটা বিএনপির অভ্যাস, রক্তে আছে বিএনপির ভোট চুরি করা, এবং শেষ পর্যন্ত এই ঐতিহাসিক নির্বাচন ও ফলাফল টেম্পারিং করেছে, এটা বিএনপি ছাড়তে পারে না। বাংলাদেশে ভোট কারচুপির ইতিহাস মূলত বিএনপির ইতিহাস। আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কারচুপি করেছে বিএনপি। অতএব জামাত থাকলে এটা যত সুন্দরভাবে করতে পারে, যেমন স্থানীয় সরকার নির্বাচনগুলো দেখেন, বিএনপি কি মূর্খ বলি, এই যে আওয়ামী লীগকে বৈধতার ইঙ্গিত দিচ্ছে, অলরেডি অফিস টফিস করে দিচ্ছে। মির্জা ফখরুল কি বলছে, আমি আসি সেদিকে, মানে আওয়ামী লীগকে প্রয়োজনে বৈধ করে দিবে, এটাই মির্জা ফখরুলের বক্তব্য। এবং মির্জা ফখরুল তো আগেও আওয়ামী লীগের পক্ষে ছিল যে না, তাদের অধিকার আছে। কিছুদিন পরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তো স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে তখন বিএনপি তো রক্তে ভোট চুরি, সেখানে ভোট চুরি করতে চাইবে, যদিও বিপদে পড়বে, কিন্তু ভোট চুরি করতে চাইবে। এখন শুধু জামাত থাকলে অনেক জায়গায় জামাতকে বোকা বানিয়ে এরকম ফলাফল টেম্পারিং করে বিএনপি জিতে যেতে পারে সিটি কর্পোরেশন নির্বাচনে, পৌরসভায়, উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদে। দর্শক, বিএনপির ভূমিধস জয়ে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ করা হচ্ছে, এবং এনসিপির যারা পরিচালক, যারা দেশের বাইরে থেকে এনসিপিকে এবং এই মানে ছাত্র জনতার যে গত 1.5 বছর ধরে বিভিন্ন ধরনের মব তৈরি হয়েছে, সেই মবকে যারা পরিচালনা করেছেন, তারা বলার চেষ্টা করেছেন যে 5,000-এর মতো, 5,000 এবং 5,000-এর কম ব্যবধানে ফলাফল নির্ধারিত হয়েছে অন্তত 53টি আসনে। সেগুলোর ফলাফল জামাতের দিকে যেত, সেটা বিএনপির দিকে নেওয়া হয়েছে। তাহলে জামাত এনসিপি জোটের বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমরা দেখছি যে 53টা যদি যোগ হয়, জামাত এনসিপি জোট পেয়েছে 74টা আসন, সব মিলিয়ে তাদের জোট পেয়েছে 77টা আসন। 77টা আসনের সঙ্গে যদি 53টা যোগ করাও যায়, আমি তর্কের খাতিরে ধরলাম, তাহলে তাদের আসন হয় 130টা। সংসদে যেতে হলে প্রয়োজন 151টা। বাকি 21টা সিট কোত্থেকে আসলো? অর্থাৎ হিসাব দিতে গিয়েও এক ধরনের খেই হারিয়ে ফেলার ব্যাপার আমরা দেখছি। তেমনি এনসিপি নেতাদের এখন এই অবস্থায় নানা ধরনের মুখরোচক মন্তব্য করতেও আমরা দেখছি। সেই মুখরোচক মন্তব্য করতে গিয়ে মেটিকুলাস ডিজাইনের কথা তারা বলে ফেলছেন, এবং সাবেক উপদেষ্টা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যাদের আগমন এবং উদ্ভব, মেটিকুলাস ডিজাইনে গত 1.5 বছর যা ইচ্ছা তাই যারা করেছে, এবং সরকারে বসে থেকে যে উপদেষ্টা মেটিকুলাস ডিজাইনে নিজের ইচ্ছা মতো সব কিছু করেছে এবং যার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে বিএনপিকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতিয়ে দেওয়া হয়েছে। এই মন্তব্যটা শুনে আমার মনে হয় যে মানুষ মিস্টার বিন কিংবা চার্লি চ্যাপলিনের অভিনয় দেখে, কিংবা ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষের অভিনয় দেখে, কিংবা বাংলাদেশের দিলদার টেলিসামাদদের অভিনয় দেখে যে মানুষ হাসতে পারবে না, সেই মানুষও এই মন্তব্য শুনে হো হো করে হাসবে যখন বলা হবে মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে। সেই মন্তব্যই করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাথে আরও কি বললেন, এবং গত রাতে, গভীর রাতে, মানে এনসিপি নেতাদের একের পর এক গভীর রাতে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখেছি, এবং তারা নাকি আক্রান্ত হচ্ছে, এই ব্যাপারগুলো তারা বলছেন। চলুন একটু জেনে দেখি মেটিকুলাস ডিজাইনটা কি, সাথে আর কি ঘটলো এনসিপি নেতাদের সঙ্গে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। অনেকে আদর করে তাকে দুর্নীতির বরপুত্র বলার চেষ্টা করেন, যদিও এখন পর্যন্ত হয়তো সরকার পরিবর্তন হলে তার বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলোর নিশ্চিত করেই তদন্ত হবে, এবং তদন্তে আসল তথ্যটা বেরিয়ে আসবে যে তিনি সরকারে থাকতে কোনো ধরনের কোনো দুর্নীতি করেছেন কিনা, তার এপিএসরা শত কোটি টাকার মালিক কিভাবে হলেন, ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়ার পেছনের গল্পটা কি, এত টাকার অনেকের যে মানে নির্বাচন কমিশনে দেয়া নিজের অর্থের যে মানে চিত্র, সেই চিত্র দেখে প্রশ্ন জেগেছে এনসিপি নেতাদের। ছাত্র যারা 1 বছর আগেও ছাত্র ছিলেন, তারা হঠাৎ করে 1-1.5 বছরের মধ্যে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলেন কিভাবে? এই ব্যাপারগুলো হয়তো এখন তদন্তের ব্যাপারে যাবে, এবং গণমাধ্যমের ইনভেস্টিগেটিভ রিপোর্টও আমরা দেখতে পাবো। সেগুলো প্রকাশ হলে বোঝা যাবে যে কাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুবই ইন্টারেস্টিং এই মন্তব্যটা করেছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই তথ্যটা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপিকে 200-র বেশি আসনে জেতানো হয়েছে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামীর নেতাকর্মীরা
অন্যদিকে ডাকসুর বর্তমান বিপি সাদিক কায়েম সে অনেক কথা বলেছে এবং জামাতের নেতাকর্মীরা কথা বলে বা দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে অনেক নিউজ বা অনেকে অনেক ধারণা করতেছে, সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।